আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে সমস্ত বিচার প্রার্থী অর্থাৎ আইন আদালতে মামলা মোকদ্দমা নিয়ে বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে রয়েছেন, তাদের জ্ঞাতার্থে আজকে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে ইনশাল্লাহ আপনাদের সেই সমস্ত সংশয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আর এই আলোচনাটি আমরা রাখছি এএসএস লিগ্যাল সাইটের পক্ষ থেকে ভলেন্টারিলি দেশের আপময় জনমানুষের জন্য ফ্রি আইনি সার্ভিস হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে যা সামান্য চেষ্টা করছি, তাতে যদি দেশ এবং দেশের মানুষের তথা বিচার প্রার্থী মানুষদের উপকারে আসে, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে কথা বলবো। বদ্ধমূল ধারণা হলো যে চেকের মামলায় আসামি পক্ষ পরাজয় বরণ করবে আর বাদী পক্ষ জিতে যাবে। এই ধারণাটি সঠিক নয়। প্রথমে বলে রাখছি, চেকের মামলায় আসামি হলে আপনারা পরাজয় হবেন বা হেরে যাবেন, বিষয়টি এরকম নয়। যদি যথাযথ গ্রাউন্ডস এবং আইনের মাধ্যমে তথা লফুলি যদি আপনারা বিষয়টা মোকাবেলা করতে পারেন, নিশ্চয়ই আপনারা চেকের মামলায় আসামি পক্ষ বেকসুর খালাস পেতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। আজকে একটি চেকের মামলার বিষয়ে যেহেতু কথা বলছি, অনেকেই প্রশ্ন করেছেন, আমার ভিডিও লিঙ্ক থেকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছেন, অনেকেই জানতে চেয়েছেন, অনেক প্রশ্ন করেছেন। তা একক কোনো প্রশ্নের উত্তর আমি এককভাবে দিচ্ছি না। সার্বিক প্রশ্নগুলি, সার্বিক বিষয়গুলিকে মাথায় রেখেই একটি চেকের মামলায় আসামি পক্ষদের করণীয় এবং লফুলি ডিফেন্সের মাধ্যমে অনারেবল লার্নেড কোর্ট থেকে কীভাবে আপনারা ন্যায় বিচার আনতে খালাস পেতে পারেন আসামি পক্ষ। আমরা আজকে আসামি পক্ষের বিষয় নিয়ে কথা বলছি। সাধারণত আমি বিজয়ীর পক্ষে খুব একটি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি নিপীড়িত, নির্যাতিত, আইনের দ্বারা সাফারিং হচ্ছে এই সমস্ত জনগোষ্ঠী বা বিচার প্রার্থীদের নিয়ে কথা বলতে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি বাদী পক্ষে নয়, আমি আসামি পক্ষের ডিফেন্সের বিষয়টি বলতে চাইছি। কারণ বদ্ধমূল একটি ধারণা আছে, বাদী চেকের মামলায় বাদী হলেই মামলা জিতবে। এই ধারণাটি একদম সঠিক নয়, যথার্থ নয়। যদি যথার্থ লফুলি ডিফেন্স আপনার সপক্ষে থাকে, লফুলি পদক্ষেপ নিতে যদি আপনি সক্ষম হন, নিশ্চয়ই ন্যায় বিচার আনতে বিজ্ঞ লার্নেড কোর্ট থেকে আপনি মামলায় খালাস পেতে সক্ষম হবেন। তো কিভাবে হবেন, কি করতে হবে, এই সার্বিক বিষয় নিয়ে ধারাবাহিকভাবে স্বল্প পরিসরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। মামলার চেকের মামলার একটি ফ্যাক্ট হলো এরকম, আসামি পক্ষ দাবি করছেন যে চেকটি ছিল তার একটি সিকিউরিটি চেক, অর্থাৎ ব্যাংক ঋণের এগেনিস্টে সিকিউরিটি হিসেবে দেওয়া একটি চেক ছিল, যে চেকটি ছিল ব্ল্যাঙ্ক চেক। তো এই চেকটিকে বাদী পক্ষ প্রতারণাপূর্বক আত্মসাৎ করে নিজের হাতে ব্যাংকের বর্ণনা লিখে এবং অ্যামাউন্ট বসিয়ে ব্যাংকের তারিখ লিখে পয়েন্ট 3টা নিজের হাতে ব্যাংকের বর্ণনাটা লিখলেন এবং চেকে উল্লিখিত অ্যামাউন্টটি বাদী পক্ষ নিজে লিখলেন এবং ব্যাংকে উপস্থাপনের তারিখটি বাদী পক্ষ নিজে লিখলেন। কারণ ব্যাংকটি ছিল বাদী পক্ষ, আসামি পক্ষের মেরিট হলো ব্যাংকটি ছিল একটি সিকিউরিটি তথা জামানতের চেক, পাশাপাশি ব্যাংকটি ছিল স্বাক্ষরিত একটি ব্ল্যাঙ্ক চেক। আর এর বিপরীতে বাদী পক্ষ সুকৌশলে প্রতারণার আশ্রয় নিয়ে মেলাবাইট ইন্টেনশনালি চেকটি নিজের হাতে লিখলেন, নিজের হাতে ডেট বসালেন, নিজের হাতে অ্যামাউন্ট বসায় মামলা অবতারণা করলেন। এমন তো অবস্থায় সেই মামলায় আসামি পক্ষ কি কর্ম অবতারণা করে এই মামলা থেকে কোন পর্যায়ে কিভাবে খালাস লাভ করতে পারে, ইনশাআল্লাহ এই ক্ষেত্রে 100% লফুল ইনশাআল্লাহ সে খালাস পাইতে হকদার। তবে আইনি কিছু পদক্ষেপ আছে, আইনি প্রক্রিয়াগুলি আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আইনের ঊর্ধ্বে বা আইনের রুলসের বাহিরে কিছু করা যাবে না। তবে সেই মামলায় বাদী পক্ষ ইনশাআল্লাহ জিতবে,
এই আঙ্গিকে আজকের কথাগুলি বলছি। আশা করি অনেকের কনসেপ্টের সাথে বিষয়টি মিলে যাবে, বা অনেকেই বলছেন যে আপনার চেকটি হারানো গিয়েছিল, আপনার চেকটি প্রতারণা করে সৃজন করা হচ্ছে, বাদীপক্ষ অ্যামাউন্ট লিখছে, বাদীপক্ষ এরপর এমনকি এই ঋণী দিনের মধ্যে কোনো ধরনের তথ্য ডকুমেন্টস নেই, অর্থাৎ রিটার্ন কোনো এগ্রিমেন্ট ছিল না, কোনো ধরনের লিখিত কোনো দলিল দস্তাবেজ বা তথ্যপত্র ছিল না, এবং কী জন্য এই চেকের ঋণী এটি হয়েছিল সেই ব্যাপারে সুস্পষ্ট আর্জির দৃষ্টি কোনো বক্তব্য নেই। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এই অবস্থার প্রেক্ষাপটে একটি চেকের মামলায় যেভাবে বাদী আসামি পক্ষ ইনশাআল্লাহ লফুলি মামলা থেকে খালাস পাবেন, সেক্ষেত্রে আসামি পক্ষের করণীয় কি, একটি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত তাকে কী কী পদক্ষেপ মাথায় রাখতে হবে, এই সমস্ত ক্ষেত্রে যে একটি ব্ল্যাঙ্ক চেক, সিকিউরিটি চেক, জামানতের চেক অথবা চেকটি হারানো গিয়েছিল, এই সমস্ত ক্ষেত্রে আসামি পক্ষের করণীয় সম্পর্কে আলোচনা করব, যেভাবে লফুলি সে আইনি প্রত্যেকটি ধাপকে মোকাবেলা করে লফুলি অনারেবল লার্নেড কোর্ট থেকে আসামি পক্ষ ইনশাআল্লাহ মুক্তি লাভ করতে বা খালাস পেতে সক্ষম হবেন। আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে ইনশাআল্লাহ যে সমস্ত বিচার প্রার্থী বন্ধুরা আমার এই আলোচনাটি শুনছেন, চেকের মামলা নিয়ে এই ধরনের বিভ্রান্তির মধ্যে আছেন যে চেকটি হারিয়ে গিয়েছিল, চেকটি কোনোভাবে প্রতারণার শিকার হয়েছে অথবা কেউ জোর করে আপনার চেকটি লিখে নিয়েছে, এই সমস্ত ঘটনা বা এই চেকে আপনি অ্যামাউন্ট আপনার হাতে লেখা না, বা তারিখটা আপনার হাতে লেখা না, বা চেকের বর্ণনাটা আপনার হাতে লেখা না, এটা বাদীপক্ষ নিজে সৃজন করেছে, এই সমস্ত ফ্যাক্ট যদি থাকে, যাদেরই থাকে, দেশে বা বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকেই এই আজকের এই আলোচনাটার মাধ্যমে লফুলি আপনারা ইনশাআল্লাহ মামলা থেকে খালাস পেতে সক্ষম হবে। তো বন্ধুরা, আমরা শুরু থেকে আলাপ করি। আলোচনাটা যেহেতু করছি, এর ফ্যাক্টটা ছিল যে চেকটি একটি সিকিউরিটি চেক, জামানতের চেক, এবং কেউ বলছে চেকটি হারানো গিয়েছিল, ব্ল্যাঙ্ক চেক ছিল, যে চেকে বাদী পক্ষ নিজের হাতে চেকের বর্ণনা লিখছেন এবং ব্যাংকে উপস্থাপনের তারিখ বাদী নিজে সৃজন করছেন, পাশাপাশি ব্যাংকে উল্লেখ্য অ্যামাউন্টটি বাদী নিজের হাতে লিখছেন। এই সমস্ত ঘটনার অবতারণার প্রেক্ষিতে আসামি পক্ষের করণীয়। তো বন্ধুরা, আলোচনাটি শুরু হলো। যেহেতু হারানো চেক বলছি, অথবা সিকিউরিটি চেক বলছি, অথবা প্রতারণার শিকার হয়েছেন যে চেকটি তো অঙ্ক বা তারিখ আপনার হাতে লেখা না, বাদী লিখছে, এইরকম সিমিলার চেক এর মামলার ক্ষেত্রে আপনার বাদী আসামি পক্ষের করণীয়। তো প্রথম হইল, যদি আপনার চেকটি হারিয়ে গিয়েছে, সিকিউরিটির চেক ছিল, বা প্রতারণার শিকার হচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই হারানো চেকের মর্মে প্রথমেই এই কথাটি গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন, যেটা আপনার পার্ট টু পার্ট আমি বলছি। প্রথমেই আপনারা ওই হারানো বা সিকিউরিটি বা জামানতের চেকটিকে উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করুন। নাম্বার 1, সাধারণ একটি ডায়েরি করুন। এই কাজটি আপনারা করে রাখবেন। যেহেতু চেকটি হারানো গিয়েছে বা প্রতারণা, যদি আপনারা অবগত হন যে প্রতারণার শিকার হচ্ছেন, এক্ষেত্রে আলোচনাটি একটু একরকম। আর যিনি হারানো গিয়েছে, অতএব আপনি জানেন না যে কে নিচ্ছে, কোথায় আছে, কার কাছে আছে, সেই ক্ষেত্রে আপনার প্রথমেই কাজ হলো আপনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ জিডি এন্ট্রি করে রাখুন উক্ত চেকটি হারানো মর্মে। এরপরে যখন আপনি অবগত হবেন, অথবা যদি আপনি জানতে পারেন যে এই চেকটি কেউ পার্টচুক করে অথবা প্রতারণা করে বা কোনো কৌশলে অথবা আপনার কাছে জোর জবরদস্তি করে চেকটি আপনার কাছ থেকে সাইন করিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে জিডি করার পাশাপাশি যে কোনো বিজ্ঞ লার্নেড আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ সেই ব্যক্তিকে আপনি ইস্যু করুন। এই দুটি কাজ করার পরে আপনি সংশ্লিষ্ট জুরি এখতিয়ারধীন আদালতে আপনি ফৌজদারি কার্যবিধির 98 ধারায় চেক উদ্ধারে একটি মামলা করুন। এইগুলো 3টি পার্ট। এই 3টি পার্ট যদি আপনার করা হয়ে থাকে, তা আপনি মনে রাখবেন ওই মামলায় 98% ইনশাল্লাহ আপনি বিজয়ের পক্ষে আছেন, অর্থাৎ আপনি মামলা থেকে খালাস পাওয়ার অবস্থায় রয়েছেন। এখন পরবর্তী যে কাজগুলি আপনাকে করতে হবে, সেই কাজটি হলো, ধরুন আপনার বিরুদ্ধে মামলা করে ফেললো, আমরা ধরে নিলাম যে একটা মামলা করে ফেললো। তো মামলা করে ফেললো, আপনার তো 3টে পদক্ষেপ নেওয়া আছে।
এই সমস্ত গ্রাউন্ডসকে নিয়ে আপনার মামলাটি যখন সার্চ শুনানি হবে, সেই সার্চ শুনানির সময় আপনি অবশ্যই মামলায় এফআইআর হয়ে যাবেন নিয়ে মামলা সার্চ শুনানির সময় আপনি সমস্ত রিকোয়ারমেন্ট নিয়ে একটা ডিসচার্জের প্রেয়ার দেন, একটা ডিসচার্জের প্রার্থনা করুন। সেই ডিসচার্জ পিটিশনের মাধ্যমে আপনি আপনার অবস্থানটি পরিষ্কার করে তুলে ধরুন। এই ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই লার্নেড ট্রায়াল কোর্ট তথা বিচারিক কোর্ট আসামি পক্ষে খুব একটি প্রেফার করে না, সেটা বাদী পক্ষে যাবে। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই সেই ডিসচার্জের প্রেয়ারটি নামঞ্জুর হবে, কোনো সমস্যা নেই। এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই যে এত কিছু করব তাহলে নামঞ্জুর হলে হবে কি না, বিষয়টা এটা না। আইন প্রত্যেকের জন্য, কথাটা মনে রাখতে হবে। চেক প্রথম বাদীর অনুকূলে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রপার লফুলি ডিফেন্স না দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আদালত বাদী পক্ষের অনুকূলে অবস্থান করতে থাকবে। তার মানে এই নয় যে বিজ্ঞ আদালত পক্ষপাত করছেন, বিজ্ঞ আদালত আপনার ন্যায় বিচার বা আপনার প্রার্থনাকে গুরুত্ব দিচ্ছেন না, বিষয়টি এরকম নয়। অতএব ধরে নিলাম যে আপনার ডিসচার্জ প্রেয়ারটি নামঞ্জুর হলো, তো ট্রায়াল কোর্ট নামঞ্জুর করলো। এই নামঞ্জুরের এগেনিস্টে আপনার করণীয় শুরু হয়ে গেল, তাতে আপনার লস নেই। যদি ট্রায়াল কোর্ট আপনার ডিসচার্জ প্রেয়ারটি লফুলি সন্তুষ্ট হয়ে যদি অ্যাকসেপ্ট করে তো আলহামদুলিল্লাহ, ধরে নিলাম নামঞ্জুর হলো, তাতে আসামি পক্ষের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি উচ্চ আদালত তথা ডিস্ট্রিক্ট জাজশিপ কোর্টে আপনি এই নিয়ে রিভিশন করতে পারেন। নিশ্চয়ই ডিস্ট্রিক্ট জাজ আপনার সমস্ত রিকোয়ারমেন্ট, হারিয়ে যাওয়া চেক, প্রতারণার শিকার চেক, ব্ল্যাঙ্ক চেক, বাদী কর্তৃক লিখিত চেক, এই সমস্ত বিষয় আপনি যখন উপস্থাপন করবেন, নিশ্চয়ই ডিস্ট্রিক্ট জাজ অর্থাৎ চিফ জাজ কোর্ট বিষয়টি গুরুত্ব সহ লফুলি বিষয়টি আপনার মূল্যায়ন করবে, যেটা আপনার অনুকূলে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এখনো বলছি বেড়ে যাবে, আপনি কিন্তু জিতে যাননি, কারণ আরও অনেক ধাপ রয়ে গেছে। এখন ধরে নিলাম সাপোজ আপনি রিভিশন কোর্টে গিয়ে হেরে গেলেন বা আপনার রিভিশন মামলাটি রিজেক্ট শেষ পর্যন্ত আপনার অনুকূলে না এসে মামলাটি ট্রায়াল কোর্টের তথা লয়ার কোর্টের আদেশকে অ্যাফার্ম করলো বা বহাল রাখলো। সেই ক্ষেত্রে আপনার চূড়ান্ত কাজ শুরু হয়ে গেল, যেখানে আপনি নিশ্চিত ইনশাআল্লাহ মাস্ট বি উইন দ্য কেস, আপনি বিজয় লাভ করবেন। আবারও বলছি, ফোর্সফুলি বলছি, এতক্ষণ পর্যন্ত যা করলেন, একাধিক কোর্ট মোকাবেলা করেও আপনি যথাযথ বিচার পেলেন না, কোনো সমস্যা নেই। ধরে নিলাম আপনি যথাযথ প্রতিকার পেলেন না, কোনো সমস্যা নেই। মাস্ট বি সাকসেস দ্য কেস, অর্থাৎ আসামি পক্ষ জিতার এই ফাইনাল পর্ব শুরু হয়ে গেল। এখন অনেকেই বলবেন যে দুইটা কোর্টই যেহেতু আমার দরখাস্তটি আমার অনুকূলে রইল না, তাহলে আমি এখন কি করতে পারি, বা এখন কেন আমার পক্ষে আসবে? হ্যাঁ, আপনার পক্ষে আসবে, কারণ এই নিয়ে মহামান্য উচ্চ আদালত তথা হাইকোর্ট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে ব্ল্যাঙ্ক চেক, সিকিউরিটি চেক, হারিয়ে যাওয়া চেক এবং এই হারিয়ে যাওয়া ব্ল্যাঙ্ক চেক, সিকিউরিটি চেকের এগেনিস্টে জিডিএমটি করা, লিগ্যাল নোটিশ দেওয়া ক্ষেত্র বিশেষে বা 98 ফৌজদারি কার্যবিধির মামলা করা আছে বা অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা আছে। সেই ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত রিসেন্টলি সাতক্ষীরা দ্বিতীয় যুগ্ম জজের একটি আদালতে ব্ল্যাঙ্ক চেক, সিকিউরিটি চেক, জামানতের চেকের বাদীর প্রতিকার যথার্থ নয়,
আইনসম্মত নয় বলে মহামান্য উচ্চ আদালত সেই মামলাকে খারিজ করে দিয়ে আসামি পক্ষকে বেকসুর খালাস করে দিয়েছেন। এছাড়া অনেক উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। আর এতক্ষণ বলতেছিলাম নিম্ন আদালত কোনো কারণে পেপার নাই করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। মাস্ট বি এই সমস্ত রিকোয়ারমেন্ট যদি আসামি পক্ষের সপক্ষে প্রস্তুত থাকে, ইনশাল্লাহ আপনি উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবেন, এমনটাই প্রত্যাশা। ইনশাল্লাহ, আবারও ফোর্সফুলি বলছি, ইনশাল্লাহ পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে মহামান্য উচ্চ আদালতে দ্বারস্থ হইতে হবে। আপনি একজন লার্নেড বিজ্ঞ আইনজীবীর সাথে আলোচনা করে আপনার ঘটনা, আপনার বর্ণনা, আপনি যদি চেক সংক্রান্ত কোনো মামলায় প্রতারণার শিকার হয়ে থাকেন, তো যে কোনো বিজ্ঞ লার্নেড আইনজীবীর সাথে আলোচনা করলে আপনার পরবর্তী উচ্চ আদালতের করণীয় এবং পদক্ষেপ সম্পর্কে আপনার সঠিক দিক নির্দেশনা দিবে। আপনি এই সমস্ত রিকোয়ারমেন্ট নিয়ে ইনশাল্লাহ আসামি পক্ষ মামলা থেকে বেকসুর খালাস পেতে সক্ষম হবেন। এটা আমার ব্যক্তিগত কোনো মতামত বা উক্তি নয়, যে মহামান্য উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত এবং বাস্তবতার আলোকে বিষয়টি। এই সমস্ত ক্ষেত্রে আসামি পক্ষ ইনশাল্লাহ বেকসুর খালাস পেতে হকদার হবে বলে ইনশাল্লাহ প্রত্যাশা রাখি। প্রিয় বন্ধুরা, আপনারা যে কোনো আইনি জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। এইচএসএ লিগ্যাল সাইডের পক্ষ থেকে ফ্রি আইনি পরামর্শ এবং সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করব, এবং আপনাদের প্রশ্নের আলোকে যে সমস্ত আইনি প্রশ্ন বা বিষয় জটিলতা আপনারা ফিল করছেন বা সাফার করছেন, আমি আমার অবস্থান থেকে আপনাদের সেই অবস্থায় আইনিভাবে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ল কনসালটেন্ট, এইচএসএ লিগ্যাল সাইট, আইন পরামর্শক, এইচএসএ লিগ্যাল সাইট। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন এবং আইনি যে কোনো সেবা পেতে সাথে থাকুন। হোয়াটসঅ্যাপে প্রয়োজনে যোগাযোগ করুন। ধন্যবাদ। আল্লাহ সকলের মঙ্গল করুন।